আমরা প্রত্যেকে নিউজটা তো পেয়ে গেছি যে ইউএস এক্সপোর্টের ওপর, ইন্ডিয়া যতগুলো এক্সপোর্ট করে ইউএসএ তার ওপর 25% ট্যারিফ বসাচ্ছে, প্লাস পেনাল্টি বসাচ্ছে। এখন এই যে নিউজটা, এই নিউজটা এখন মার্কেটের সব থেকে বেশি চর্চিত বিষয়, যে এটার ওপর মার্কেটে কীরকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, মার্কেটে কি এখান থেকে আরও বেশি পড়তে পারে নাকি এটা খুব একটা বেশি প্রভাব পড়বে না। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমরা উইথ ডেটা দেখাবো যে মার্কেট এটার ইম্প্যাক্ট কী পড়তে পারে। শুধু তাই নয়, আমরা মার্কেটের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেও দেখাবো যে মার্কেট এখন এই মুহূর্তে কী কন্ডিশনে রয়েছে, এখান থেকে কি মার্কেটে বড় ফল, বড় পতন আমরা দেখতে পারি, নাকি মার্কেট এখান থেকে রিকভার করে আবারও অল টাইম হাই যেতে পারে। কোন সেই ট্রিগার পয়েন্ট যার দিকে আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে, আর কোন সেই কনসার্নিং পয়েন্ট যার দিকে আমাদের উপর একটু নজর রাখতে হবে, কশিয়াস থাকতে হবে। তো আজকের ভিডিওটা মার্কেট নিয়ে, অনেক দিন পর মাই বিনিয়োগ চ্যানেলে মার্কেট রিলেটেড এরকম ভিডিও আসছে, তার জন্য একটা লাইক তো দিতেই হবে। আপনার জন্য একদম ফ্রি, জাস্ট লাইক বাটনে ক্লিক করে দিন। তো চলুন আমরা টপিকে ফিরে আসি। ইউএস ইন্ডিয়ার এক্সপোর্টের উপর 25% ট্যারিফ বসাচ্ছে, যেটা 1 অগস্ট থেকে লাগু হয়ে যাবে। এখন নেগোশিয়েট করে সেটা যদি কম বেশি হয় পরবর্তী ক্ষেত্রে আমরা নিউজ পেয়েই যাব, কিন্তু আগামীকাল থেকে এটা লাগু হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে, অফিসিয়াল স্টেটমেন্টে চলে এসছে। তো যদি সেটা লাগু হয়ে যায় তাহলে মার্কেটে কীরকমভাবে তার ইম্প্যাক্ট পড়বে অ্যাকচুয়ালি। দেখুন আপনাকে একটা ডেটা দেখায়, এটা দেখুন। তো ইন্ডিয়া যে টোটাল এক্সপোর্ট করে ইউএসএ সেটা $79.4 বিলিয়ন আর কি, ঠিক আছে, যেটা ইন্ডিয়ার টোটাল জিডিপির, ইন্ডিয়ার যে পুরো জিডিপি রয়েছে তার মাত্র 2.1%। তো 2-3% আপনি ধরতে পারেন, এটা লেটেস্ট ডেটা না, অনেক ক্ষেত্রে 2.5 দেখাচ্ছে, কোনো আমি দেখছি রিপোর্টে 2.7 দেখাচ্ছে। তো আপনি এখানে ধরেই নিন 2-3%। তো ইন্ডিয়ার টোটাল যে জিডিপি তার 2-3% এক্সপোর্ট করে ইউএসকে। ঠিক বিষয়টা এরকম ধরনের যে আপনার টোটাল পোর্টফোলিওতে ধরুন 1 লাখ টাকার ইনভেস্টমেন্ট রয়েছে, তার মধ্যে থেকে একটা স্টকে 2300 টাকা লাগিয়ে রয়েছে বা 3000 টাকা লাগানো রয়েছে, 2-3%। আপনি ঠিক যতটা চিন্তিত ওই স্টকটা নিয়ে, ঠিক ততটাই ইন্ডিয়া চিন্তিত ইউএসের এই ডিসিশনটাকে নিয়ে। বুঝতে পারলেন তো যে খুব একটা বেশি ইম্প্যাক্ট এখানে কিন্তু পড়বে না। কেননা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখুন এখানে বলছে, এই রিপোর্টে বলছে যে ইন্ডিয়া হচ্ছে কি নিজে, ইন্ডিয়াজ ইকোনমি মডেল ইজ ড্রিভেন বাই ডোমেস্টিক ডিমান্ড। তো নিজের দেশেই 65%-এরও বেশি নির্ভরশীল, এখান থেকেই তার জিডিপির গ্রোথ সব থেকে বেশি আছে। আমরা যা কিছু প্রডিউস করি আমাদের নিজের দেশে সেটা কনজামশন হয়ে যায়। তো যে কারণে ইউএসের ওপর পার্টিকুলারলি আমরা বিশালভাবে ডিপেন্ডেন্ট না, আমরা সব থেকে বেশি ডিপেন্ডেন্ট অন্য কান্ট্রির ওপর, সেটা হলো ক্রুড অয়েলের জন্য। কিন্তু ইউএসের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট না, মাত্র 2.5% আমরা এক্সপোর্ট করি, তার উপর বসা যায় 25%। এখন কোন কোন জিনিসের উপর এটা প্রভাব ফেলতে পারে দেখুন, এখানে টেক্সটাইল এর ক্ষেত্রে হাই রয়েছে, যেটা ইম্প্যাক্ট সেটা হাই ইম্প্যাক্ট হবে। ইলেকট্রনিক্স জিনিসের উপর হাই ইম্প্যাক্ট হবে। ফার্মাসিউটিক্যালের উপর এটা মিডিয়াম থেকে হাই, যদিও এটা এক্সামশনের মধ্যে ছিল আগে, কিন্তু এখন আবার তার মধ্যে ইনক্লুড করতে পারে আর কি। তারপর জেমস অ্যান্ড জুয়েলারি, সেখানেও কিন্তু হাই ইম্প্যাক্ট রয়েছে। আইটির ক্ষেত্রে লো, কেননা ইনডাইরেক্টলি এটা খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়বে না। এটা আগে যখন আমরা রেসিপ্রোকাল ট্যারিফ দেখছিলাম এটা নিয়ে আলোচনা, তখন ফার্মাসিউটিক্যাল, আইটি এটা এক্সামশন ছিল। তাছাড়া এফএমসিজি, ব্যাঙ্কিং এসবের ক্ষেত্রেও। তো এই যে যেসব সেক্টরের ওপর এদের ইম্প্যাক্ট পড়তে পারে, এইসব সেক্টরের ওপর আপনাকে বিশেষভাবে দেখতে হবে যে ওই সেক্টর থেকে যদি কোনো স্টক আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে সেই স্টকের কতটা পার্সেন্টেজ ইউএসএ এক্সপোজার রয়েছে। ঠিক আছে, যদি আপনার কাছে এমন কোনো স্টক থাকে, ধরুন ইলেকট্রনিক্সেরই কোনো স্টক রয়েছে, স্মার্টফোনের কোনো স্টক রয়েছে আপনার পোর্টফোলিওর মধ্যে, ঠিক আছে, এখন আপনাকে দেখতে হবে যে টোটাল তার যে ব্যবসা সেটা ইউএস থেকে কত পার্সেন্ট আসছে। যদি খুব বেশি পার্সেন্টেজে আসে, ইউএসের ইকোনমির উপর খুব বেশি ভরসা থাকে, তার উপর সেখান থেকে ভালো আর্নিংস আসে, তাহলে তো 25% ট্যারিফ মানে তার সেই কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে। তো যার ফলে সেই ক্ষেত্রে তার আর্নিংস কমতে পারে, আর্নিংস কমলে শেয়ার প্রাইসও কমবে। তো এরকমভাবে আপনাকে ইন্ডিভিজুয়াল স্টকে দেখতে হবে। এমন না যে এটা মানে 25% ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বলে সেটা প্রত্যেকটা কোম্পানির জন্য নেগেটিভ হবে বা মার্কেটের জন্য ওভারঅল নেগেটিভ হবে। এবার যদি মার্কেটে ইম্প্যাক্ট পড়েও তাহলে সেটা কীরকমভাবে পড়তে পারে। আমি তো বললাম যে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না, খুব নেগলিজিবল। এবং যদি ইম্প্যাক্ট পড়েও তাহলে দেখুন এখানে যেটা ডেটা দেখাচ্ছে যে ইন্ডিয়ার যেটা জিডিপি সেটা এক্সপেক্টেড 6.2%-এ গ্রো করবে। কিন্তু যেহেতু এই ট্যারিফটা যদি বসায় 25%, যদি একদম ফাইনালি এটা ইম্পোজ করেই দেয়, তাহলে সেক্ষেত্রে এটা 5.8 থেকে 6% হতে পারে, মানে 0.2 থেকে 0.4%, 20 বেসিস পয়েন্ট থেকে 40 বেসিস পয়েন্ট মানে 0.2%, 0.4%।
খুবই মিনিমাল ইম্প্যাক্ট। তো সেক্ষেত্রে আমাদের যে রিয়েল জিডিপি 6.2% গ্রো করছে, সেটা 5.8 থেকে 6% গ্রো করবে, এটা অনেক অ্যানালিস্ট মনে করছেন। ঠিক আছে, মানে খুবই একদম নমিনাল ইম্প্যাক্ট রয়েছে এটার। তো যদি এখানে আমরা অ্যাজাম্পশন করি নিজে 5.8% গ্রো করবে রিয়েল জিডিপি, তার সাথে আমরা যুক্ত করবো ইনফ্লেশন 6% চলছে, তাহলে 6.8 প্লাস 6%, তার মানে কত হচ্ছে? ওই প্রায় কাছাকাছি 12%। তাহলে অন অ্যান অ্যাভারেজ আমাদের জিডিপি 12% গ্রো করবে। 12% জিডিপি গ্রো করা মানে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান স্টক মার্কেটও অন অ্যান অ্যাভারেজ, কোনো বছর অনেক বেশি, কোনো বছর একটু কম, কিন্তু অন অ্যান অ্যাভারেজ মিনিমাম 12% গ্রো করার অনেকটা সম্ভাবনা রয়েছে। এইভাবেই আমরা ক্যালকুলেট করি মার্কেটের রিটার্ন। তো খুব একটা বেশি ইম্প্যাক্ট আমরা মার্কেটে কিন্তু দেখতে পাবো না এইটার জন্য। তো এটা একটা পার্ট, 25% যে ট্যারিফের ব্যাপারটা। কিন্তু একটা সেকেন্ড পার্ট রয়েছে, সেটা হচ্ছে পেনাল্টি। পেনাল্টির জন্য একটু চিন্তার বিষয় যে কীরকমভাবে সেই পেনাল্টিটা ইম্পোজ করবে। পেনাল্টির একটা ভয় দেখিয়েছে। দেখুন ইউএস কী চাই, দেখুন ইউএস চাই যে ব্রিক্স, যেখানে রাশিয়া রয়েছে, চায়নাও রয়েছে, ইন্ডিয়াও রয়েছে, ব্রাজিল রয়েছে। তো এই যেসব কান্ট্রিগুলো রয়েছে তাদেরকে কিন্তু ভালো চোখে ইউএস দেখে না। বিশেষ করে রাশিয়া এবং চায়নাকে কিন্তু ভালো চোখে দেখে না ইউএস, যে কারণে এত বেশি ট্যারিফ তাদের উপর ইম্পোজ করা হচ্ছে। ইন্ডিয়াকে নিউট্রাল দেখে, কিন্তু এখন এই মুহূর্তে ইন্ডিয়া ধর্মসংকটে পড়ে গেছে। ইউএস চায় যে ইন্ডিয়া যেন রাশিয়ার সাথে কোনো রকম সম্পর্ক না রাখে, যে ডিফেন্সের ক্ষেত্রে যে ইকুইপমেন্টগুলো হয়, বিভিন্ন রকম যে অস্ত্রশস্ত্রগুলো কিনছে, ওয়েপন্সগুলো কিনছে, সেই জিনিসগুলো যেন রাশিয়ার থেকে না নিয়ে ইন্ডিয়া ইউএসের থেকে নেয়। ইউএসেরও সেখানে সেলস বাড়বে, সেটা ইউএস চাই। কিন্তু ইন্ডিয়া যেহেতু রাশিয়ার থেকে নিচ্ছে ক্রুড অয়েল, যেখানে রাশিয়া এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে, স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে ইন্ডিয়াকে, যে কারণে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল নিচ্ছে, ইউএসএ সেখানে প্রবলেম রয়েছে। ইউএস বলছে যে তুমি আমার কাছ থেকে তেল নাও, কি সমস্যা? আমি তোমাকে তেল দিচ্ছি, তুমি আমার কাছ থেকে যুদ্ধের সব জিনিসপত্র নাও। তো যদি তুমি না নাও আমার কাছ থেকে, তাহলে 25% ট্যারিফ লাগিয়ে দেবো। এবার এইটা একটা প্রবলেম হয়ে গেছে। ইন্ডিয়া এখন ধর্মসংকটে পড়ে গেছে, রাশিয়ার সাথে ডিল ক্যান্সেলও করতে পারছে না, আবার ইউএসের কাছে যেতেও পারছে না। সেক্ষেত্রে তার ইকোনমিক্যাল বেনিফিশিয়াল সেরকম নেই। তো এখন ইন্ডিয়া এই বিষয়টাকে নিয়ে ইভ্যালুয়েট করছে সিচুয়েশনটাকে, যে যদি এই ট্যারিফের পার্সেন্টেজটাকে কমানো যায়। ইউএস এটা চাইছে যে ইন্ডিয়া কোনোরকমভাবে যেন রাশিয়ার সাথে সম্পর্ক না রাখে, যে কারণে তারা পেনাল্টিও ইম্পোজ করার জন্য থ্রেট করছে আর কি। তো যদি পেনাল্টি ইম্পোজ করে দেয়, তাহলে সেটা কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ হতে পারে, কেননা পেনাল্টির যে কতটা সীমা রয়েছে সেটা তো এখনও তারা ডিসক্লোজ করেনি যে আমি এই পেনাল্টি লাগাবো, এই পেনাল্টি লাগাবো। সাংশন লাগিয়ে দিতে পারে যে তুমি কোনো জিনিসই আমাদের কান্ট্রিতে নিয়ে আসতে পারবে না, বা অন্য কোনো কান্ট্রিকে ফোর্স করতে পারে যে তুমি ইন্ডিয়ার কাছ থেকে কোনো জিনিস কিনো না। তো অনেক কিছু হতে পারে। তো এখন থেকে অ্যাজাম্পশন করা ঠিক না। কালকে দিনে দেখা যাবে যে ঘটনাটা কী ঘটছে, কতটাই বা পেনাল্টি লাগাচ্ছে, এবং তার মধ্যে যদি কিছু নেগোশিয়েট হয়ে যায় তাহলে তো আরও ভালো। আর আমার মনে হয় যে মার্কেট অনেকটাই বিষয়টাকে ডাইজেস্ট করে নিয়েছে, কিন্তু পেনাল্টির ব্যাপারটা একদম আলাদা। পেনাল্টি দেখতে হবে যে কতটা পেনাল্টি পড়ছে, তার উপর মার্কেট রিয়াকশন করতে পারে। কিন্তু এই যে 25% ট্যারিফ, এটা অলরেডি মার্কেট ডাইজেস্ট করেই নিয়েছে। একবার আমরা চার্টে দেখবো যে কেন এটা আমি বলছি। দেখুন আমরা এখানে নিফটির চার্ট খুলে নিয়েছি, এটা আমরা ডেলি চার্ট দেখছি। এটা অল টাইম হাই থেকে যদি আমি পার্সেন্টেজ ওয়াইজ বলি, তাহলে খুব একটা বেশি পার্সেন্টেজ পড়ে নেই, মাত্র 3.5% মার্কেট পড়ে রয়েছে। একবার আমরা ইএমএটা যদি লাগিয়ে দেখি এখানে, তাহলে দেখব যে এক্স্যাক্টলি এখানে 100 ইএমএতে দুবার সাপোর্ট নিয়েছে। আজকে নেগেটিভ নিউজ কিন্তু ছিল, গিফট নিফটি কিন্তু সকালের দিকে নেগেটিভ ওপেন হয় এবং এটা গ্যাপ ডাউনই ওপেন হয়েছিল, কিন্তু দারুণভাবে এটা রিকভারি, দারুণ এখানে বাইং একটা আমরা দেখলাম 100 ইএমের কাছে, এবং সুন্দরভাবে রিকভারি দেখালো। কিন্তু উপরের দিকে রয়েছে আবার 50 ইএমএ, আজকে 50 ইএমএ থেকে এক্স্যাক্টলি রিজেকশনও পেয়েছে। তো মার্কেট এখন খুব একটা স্ট্রেংথের মধ্যে নেই, এবং যে মার্কেট এখান থেকে সেলিং প্রেশারও দেখাচ্ছে এরকম না, প্রত্যেকটা নিচু লেভেলে বাইং আসছে, আবার এখান থেকে যে বাড়ছে এবং যখন উপর থেকে বাড়ার চেষ্টা করছে, বাড়ছে যখন, তখন আবার সেলিং চলে আসছে। তো যার ফলে মার্কেট একটু সাইডওয়েজ মোমেন্টামের মধ্যেই রয়েছে। ঠিক আছে, এখন এরকম ধরনের মার্কেটের মধ্যে চলছে আর কি। তো দেখুন ইম্পর্টেন্ট যেটা লেভেল, সেই লেভেলটা নিয়ে যদি আমি কথা বলি এখানে মার্কেটের, তো এখানে আমি একটা জোন টানছি। তো এই যে জোনটা রয়েছে আমাদের সামনে, এই জোনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জোন। কেন? তার কারণ দেখুন এই যে জোনে এখানে রিজেকশন পেয়েছিল একবার, এখানে দুবার রিজেকশন পেয়েছিল, এবং তারপরে এখানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ব্রেক আউট দিয়েছিল। এই লেভেল যেটা লো লেভেল যেটা ছিল, তার নিজে কিন্তু ব্রেক ডাউন করেনি। যেটা লাস্ট এসেছিলো সেটা 22,000 লেভেলের কাছাকাছি এসেছিলো, কিন্তু সেটাকে ব্রেক ডাউন করেনি, সেটা সুন্দরভাবে রিকভারি এখানে দেখায়। রিকভারি দেখানোর পর ব্রেকআউট দেওয়ার পর আবার এখান থেকে রিটেস্ট করে, এই ক্যান্ডেলে রিটেস্ট করে আবার এখান থেকে উপরের দিকে যায়, কিন্তু এটা পুরোটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে রয়েছে। পুরোটা একটা বক্স প্যাটার্ন ফরমেশন করেছে, যেখানে কন্টিনিউ সাইডওয়েজ ছিল মার্কেট। ফাইনালি এখানে ব্রেকআউট দিয়ে দেয়, ব্রেকআউট দেওয়ার পর একটু উপরের দিকে যায়, কিন্তু সেটা আবারও
নেগেটিভভাবে এখানে মার্কেট আবার চলে আসে, আবারও সেই সাইডওয়েজ মোমেন্টামের মধ্যেই ফেসে গেছে, সেই বক্সের মধ্যেই আবারও ফেসে গেছে। তো মার্কেট পুরোপুরি এখানে দেখাচ্ছে সাইডওয়েজের মধ্যে রয়েছে, না বেশি বাড়ছে না বেশি কমছে। আর এই যে জোনটা, এই জোনটা কেন ইম্পর্টেন্ট, কেননা এই লেভেলে আগেও মার্কেট রেসপেক্ট করেছিল, তো এই লেভেলের কাছাকাছি আবার একটা স্ট্রং সাপোর্ট, কেননা এখানে বায়ারটা অলরেডি অ্যাক্টিভ ছিল, তো এই লেভেলটা, এই জোনটা সামনের দিনে মার্কেটের জন্য সাপোর্ট হিসেবে অ্যাক্ট করতে পারে। তো সামনের সাপোর্ট হিসেবে আমরা এই লেভেল দিকে খেয়াল রাখতে পারি। শুধু তাই নয়, এই যে লেভেলটা আমি টানলাম তার সাথে আমি ইএমএটা আপনাকে দেখাই। ইএমএটা যদি আমি দেখি তাহলে 200 ইএমএ ঠিক কাছাকাছি রয়েছে, যেটা আছে প্রায় 24,150 লেভেলের কাছে। আবার যদি এইটা আমি উইকলি চার্টে দেখি, উইকলিতে দেখছি ইএমএটা একবার দেখে নিই। দেখুন উইকলি চার্টে ইএমএতে দেখাচ্ছে 24,000-এর কাছাকাছি 50 এর সাপোর্ট রয়েছে। এর আগেও আপনি দেখবেন যে 50 এমএ যখন যখন এটা নিচে পড়ে তখন 50 এমএ অ্যাজ এ সাপোর্ট অ্যাক্ট করে। দেখুন এখানে 50 এমএ সাপোর্ট হিসেবে অ্যাক্ট করলো, উপরে গেল, আবার নিচে পড়লো, 50 এমএ সাপোর্ট নিল, আবার উপরে গেল, এরকমভাবে চলছে। যখন যখন 50 এমএকে ব্রেক ডাউন করে দেয় 100 এমএতে সাপোর্ট নিয়ে আবার সেখান থেকে উপরে যায়। দেখুন 100 এমএকে কখনো ব্রেক ডাউন করেনি, সেখান থেকে রিকভার করে আবার উপরের দিকে গেছিলো। তো যদি 50 এমএ আমাদের ফার্স্ট সাপোর্ট, এটাকে ব্রেক ডাউন করে দিলে 100 এমএ নেক্সট সাপোর্ট, মানে 23,000 লেভেল। তাহলে ফার্স্ট আমাদের সাপোর্ট লেভেল হচ্ছে গিয়ে 24,000 লেভেল। যদি মার্কেট এখান থেকে কারেকশন করে 24,000-এর কাছাকাছি, ঠিক আছে, এক্স্যাক্টলি 24,000 তো হয় না, কাছাকাছি। আর যদি 24,000 লেভেলটাকেও ব্রেক ডাউন করে দেয়, 50 এমএটাকে ব্রেক ডাউন করে দেয়, তাহলে নেক্সট সাপোর্ট 100 এমএ, যেটা হলো এখানে 23,000 লেভেলের কাছে, 23,000 লেভেল। তাহলে এই দুটো লেভেলের দিকে আমাদের সামনের দিনে খেয়াল থাকবে। মার্কেটের মধ্যে খুব বেশি কারেকশন এখানে দেখা যাচ্ছে না, কিন্তু অলরেডি এখানে আমরা প্রাইস কারেকশন দেখে নিয়েছি। এর আগেও আমি ডিসকাস করেছি আপনাদেরকে, পাস্ট আমি যে ভিডিও বানিয়েছিলাম মার্কেট রিলেটেড, সেখানে জানিয়েছিলাম আপনাদেরকে যে মার্কেট কিন্তু টাইম কারেকশন করবে। প্রাইস কারেকশন অলরেডি অনেকটা করে ফেলেছে, মার্কেট এখানে ঝিমোবে, পড়বে উঠবে এরমভাবে ঝিমোবে। কিন্তু মার্কেট কখন আবার ফুল স্ট্রেংথে উপরে যেতে পারে বা আরও বেশি এখানে রিকভারি দেখাতে পারে, কোন সেই ট্রিগার পয়েন্ট যার দিকে আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে, তো চলুন সেই বিষয়টা একটু ডিসকাস করে নিই। তো এখানে আমি ডাও জোন্সের চার্ট খুলে নিয়েছি। ডাও জোন্সের ক্ষেত্রে দেখুন একটা বিষয়, এই যে লাইনটা আমি টেনেছি না, এটা ডিসেম্বর 2024-এ রিজেকশন পেয়েছিল এই লেভেলে, তারপরে জানুয়ারি 2025-এ রিজেকশন পেয়েছিল, সেখান থেকে বিশাল বড় ফল করে মার্কেট, সেখান থেকে আবার রিকভার করে হায়ার হাই তৈরি করে সেই এক্স্যাক্টলি একই লেভেলের কাছে যে লাইনটা আমি টেনেছি, সেই লাইনেই কাছে এসে, যেটা 25,000 লেভেলের কাছে, সেখানে এসে আবার রিজেকশন পাই, সেখান থেকে আবারও ব্রেক আউট দেওয়ার চেষ্টা করে, সেখান থেকে আবারও রিজেকশন পাচ্ছে জুলাই 2025-এ। তো এই যে একটা লাইন, এই লাইনটাকে বার এখানে মার্কেট টেস্ট করেছে। ডাও জোন্সের চার্ট আমি দেখছি এখানে। তো যদি এই লাইনটাকে ব্রেক আউট করে দেয়, দেখুন এখান থেকে আবার ফল হচ্ছে, কিন্তু সেখানে যদি আবার এখানে ব্রেক আউট করে দেয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ব্রেকআউট। ওকে, তো এইটা যদি ব্রেকআউট করে দেয় তাহলে ডাও জোন্স আরও বুলিশ হয়ে যাবে। তো যদি ইন্ডেক্স ডাও জোন্স বুলিশ হয়ে যায়, আমেরিকার মার্কেট যদি বুলিশ হয়ে যায়, তাহলে সেটার পজিটিভ ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটেও পড়বে। তখন শুরু হবে মার্কেটের আসল রিকভারি, এবং তখনই আমাদের মার্কেট অল টাইম হাই ক্রস করার জন্য একদম তৈরি থাকবে। তো আমাদের মেন যে ফোকাস রাখা উচিত এখন ডাও জোন্সের এই চার্টের দিকে, যে এই চার্টে ব্রেকআউট দেখছি নাকি আমরা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই চার্টের দিকে প্রত্যেকেই যারা ভিডিওটা দেখছেন এই চার্টটা ওপেন করবেন ডাও জোন্সের, এবং এইরকম একটা লাইন টেনে রাখবেন এবং দেখবেন এটা ব্রেকআউট কবে দিচ্ছে। কিন্তু এখন যেটা কনসার্নিং ব্যাপার মার্কেটের জন্য, সেটা হচ্ছে গিয়ে এখানে ইউএসডি এবং আইএনআরের যে সম্পর্ক, সেখানে যদি দেখা যায় তাহলে ইউএসডি সেটা প্রচণ্ড স্ট্রেংথ দেখাচ্ছে, স্ট্রং দেখাচ্ছে ইন্ডিয়ার কারেন্সির তুলনায়, এবং এরকমভাবে সেটা বেড়েছে। দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে বেড়েছে এটা। তো এখন দেখা যাক, এটা অল টাইম হায়ার কাছাকাছি রয়েছে, যেটা মার্কেটের জন্য খুব একটা ভালো দিক না, একটু নেগেটিভ দিকই রয়েছে। কিন্তু এটা যদি ফল করে যেরকম এটা ফল করেছিল, তাহলে সেটা মার্কেটের জন্য তখন একটু পজিটিভ হবে। তো এইটা একটা নেগেটিভ, একটু কনসার্নিং। তো তাছাড়া বিশেষ সেরকম কোনো কিছু কনসার্নিং মার্কেটের জন্য আপাতত না। আর যদি ফান্ডামেন্টাল ওয়াইজ আমি বলি, ফান্ডামেন্টাল অ্যানালিসিসও আমাকে একই কথাই বলছে যে কিছু কিছু কোম্পানি ভালো রেজাল্ট পাবলিশ করছে, আর্নিং সিজন জাস্ট শুরু হয়েছে, এখনও অনেক কোম্পানির রেজাল্ট পাবলিশ করতে বাকি রয়েছে। কিন্তু যাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তাদের মধ্যে থেকে আইটি সেক্টর তো ভীষণভাবে বাজে রেজাল্ট পাবলিশ করেছে। প্রত্যেকটা আইটি কোম্পানি, সে মিড ক্যাপ হোক বা লার্জ ক্যাপ হোক, ভীষণই বাজে রেজাল্ট পাবলিশ করেছে। বাকি মোটামুটি আর কি অন্যান্য সেক্টর থেকে কিছু কিছু পজিটিভ, কিছু কিছু নেগেটিভ। এফএমসিজি সেক্টর আজকে বেশ ভালো গ্রোথ দেখিয়েছে, এফএমসিজি সেক্টর থেকেও মোটামুটি একটা ভালো রেজাল্ট, মানে খুব ভালো না, মোটামুটি আর কি। আমি যদি এখানে দেখাই আপনাকে, তাহলে দেখবেন এখানে এই যে
497টা এখন অবধি কোম্পানি পজিটিভ রেজাল্ট পাবলিশ করেছে, আর 326টা নেগেটিভ প্রফিট গ্রোথ এখানে দেখিয়েছে কোম্পানি আর্নিংসের ক্ষেত্রে। এবং যেখানে রেভিনিউ গ্রোথ মাত্র 7.1%, মোটামুটি 10% হলে একটু বেটার বলা যায়, কিন্তু 7.1% খুব একটাও বেশি ইমপ্রেসিভ না। তো যে কারণে ফান্ডামেন্টাল আমাদেরকে এটা সাজেস্ট করছে যে এখনকার যেসব আর্নিংস আসছে কোম্পানির, সেটাও কিন্তু খুব একটা ভালো দিক না। মানে সবাই যে দারুণ একটা বড় নাম্বার পজিটিভ প্রফিট গ্রোথ করছে, রেভিনিউ গ্রোথ যে ভালো মতো হচ্ছে, সেরকমটা আমরা দেখতে পাচ্ছি না। যে কারণে ফান্ডামেন্টালও সাজেস্ট করছে যে মার্কেট একটু সাইডওয়েজই থাকবে এখানে, যেহেতু খুব খারাপও না আবার খুব ভালোও না। বোঝা গেল তো? তো ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটোই আমাদেরকে এটা সাজেস্ট করছে যে মার্কেট টাইম কারেকশানে যেতে পারে, কারেকশান করতে পারে, কিন্তু খুব বেশি পড়বেও না আবার খুব বেশি বাড়বেও না, সাইডওয়েজ থাকবে। কিন্তু ডাও জোন্সের দিকে আমাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে, ওই লেভেলটার দিকে খেয়াল রাখতে হবে। যদি ক্রস করে যায় তাহলে তখন মার্কেট আবারও নতুনভাবে তৈরি হতে পারে র্যালির জন্য। আর যে ট্যারিফের কথাটা বলা হচ্ছে, 25% ট্যারিফ যেটা বসানো হচ্ছে ইউএসএ ইন্ডিয়ার এক্সপোর্টের উপর, এটাও মার্কেটে খুব একটা বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে বলে মনে হয় না। কিন্তু যদি পেনাল্টি হয়ে যায় বা স্যাংশন করে কোনো রকমভাবে একটু কূটনীতি খেলে, তো সেক্ষেত্রে সেটা কনসার্নিং ব্যাপার হতে পারে। সেটা দেখা যাবে যে কী অ্যানাউন্সমেন্ট আসছে ইউএসএ তরফ থেকে। তো আশা করছি আজকের মার্কেট নিয়ে অ্যানালাইসিস আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছতে সাহায্য হয়। এই ধরনের মার্কেট নিয়ে অ্যানালাইসিস ভিডিও যদি আপনি আরও সামনের দিনে পেতে চান, তাহলে একটা লাইক করে দিন, যাতে আপনার বার্তা আমার কাছে পৌঁছে যায় যে এই ধরনের অ্যানালাইসিস ভিডিও আপনি সামনের দিনেও পেতে চান। তো অবশ্যই যারা চান এই ধরনের মার্কেট নিয়ে অ্যানালাইসিস ভিডিও, একটা লাইক করে দিন। আর যদি আপনি মার্কেটে শুরু করতে চান, মাই বিনিয়োগের সেখানে সাহায্য চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে জিরোধার লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ওপেনিং করার। আপনি সেখানে লিঙ্কে ক্লিক করে জলদি কয়েকটা স্টেপের মাধ্যমে বাড়িতে বসে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন, এবং সেটাও একদম ফ্রিতে। যেখানে জিরোধাতে গ্লিচেস খুবই কম থাকে, ব্রোকারেজ যেটা সেটাও খুব কম কাটে, এবং তার সাথে মাই বিনিয়োগ হেল্প তো পাবেনই। যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো রকম প্রবলেম হয় ফিউচারে, তাহলে মাই বিনিয়োগ আপনাকে সাপোর্ট করবে। তার সাথে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলও আপনি অ্যাড হতে পারবেন। প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল অ্যাড হওয়ার জন্য অ্যাকাউন্ট ওপেন করে নিন, এবং তারপরে আপনি মেল করে দিন mybiniyog@gmail.com। আমি স্ক্রিনে লিখে দিয়েছি ইমেল আইডিটা। এই মেল আইডিতে আপনি মেল করে দিন। 7 দিনের মধ্যে ভেরিফাই করার পর টেলিগ্রামে জয়েন হওয়ার আপনি লিঙ্ক পেয়ে যাবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার বাংলাও বিনিয়োগ করবে।